Bismillahirrahmanirrahim. My dear student and viewers, Assalamu alaikum wa rahmatullah. I hope you are keeping well. I am also well by the grace of Almighty Allah. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েদারিং এন্ড ডেনোরেশন, বিচনি ভবন এবং নগ্নি ভবন নিয়ে আলোচনা করব। এর সাথে সংশ্লিষ্ট যে অন্যান্য বিষয়গুলি আছে সেগুলি এখানে চলে আসবে। সো প্রথমেই আমরা এর শিকনফল জেনে নেব যে আমাদের কি হইতে পারে, কি আসতে পারে, সেই বিষয়গুলি আমরা একটু জানার চেষ্টা করব। এট ফার্স্ট লার্নিং আউটকাম, প্রথমে আমরা বিচনি ভবন নগ্নি ভবন কি এ সম্পর্কে একটু ধারণা নেব। ধারণা নেওয়ার পরেই পৃথিবীর ধীর পরিবর্তন, আমরা দুই ধরনের পরিবর্তনের কথা বলেছিলাম। পৃথিবীর পরিবর্তন বা ভূমিরূপের যে পরিবর্তনটা, এটা দুইটা প্রক্রিয়া সংঘটিত হয়। একটা হঠাৎ করে হচ্ছে, যেটাকে আকস্মিক পরিবর্তন বলতেছি আমরা, আর একটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে, যেটাকে ধীর পরিবর্তন আমরা বলতেছি। এই ধীর পরিবর্তনের মধ্যে অন্যতম যে শক্তিগুলি রয়েছে সেই শক্তিগুলি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ধীর পরিবর্তনকারী যে সমস্ত শক্তি আছে, নিয়ামক আছে, এই নিয়ামকগুলির মধ্যে অন্যতম যে নিয়ামকগুলি, এর মধ্যে বায়ু, তারপরে বৃষ্টিপাত, হিমবাহ, তারপরে তুষার, এই ধরনের যে শক্তিগুলি রয়েছে, নদী, এই শক্তিগুলি নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আমাদের দুইটা টার্ম এখানে আমাদের সিলেবাসের মধ্যে বা শিক্ষণফলের মধ্যে বিস্তারিত আলোচনার কথা বলা হয়েছে। একটা হচ্ছে বিচনি ভবন আর একটা হচ্ছে নদীর কাজ। সেগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আসবে বিচনি ভবন নগ্নি ভবন এবং বিচনি ভবনের শ্রেণী বিভাগ। আমরা যদি এখানে যে ছবিগুলি দেওয়া আছে ছবিগুলি একটু দেখি, তোমরা দেখলে অনেকটাই কিছু ধারণা পেয়ে যাবে। আমরা প্রথম উপরে যে দুইটি ছবি রয়েছে, এই ছবি দুটি তোমাদের কাছে মনে হবে যে এটা আসলে প্রাকৃতিক ভাবে সৃষ্টি, ডেফিনেটলি প্রাকৃতিক ভাবে সৃষ্টি, কিন্তু এখানে একটা শক্তি কাজ করেছে। সেই শক্তিটা হচ্ছে বায়ু। বায়ু প্রবাহের মাধ্যমে, বায়ুর ক্ষয় কাজের মাধ্যমে এই ধরনের ভূমিরূপ পৃথিবীর মধ্যে সৌন্দর্য মণ্ডিত এলাকা তৈরি করে থাকে এবং সেগুলি পর্যটকদের আকৃষ্ট করে থাকে। এই ধরনের ভূমিরূপ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে বা বিভিন্ন অংশে প্রায় সঙ্গী দেখা যায়। বিশেষ করে পাহাড় বা পর্বতের পাদদেশীয় অঞ্চলে এবং মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের মাধ্যমে বা বায়ুর ক্ষয় কাজের মাধ্যমে বা সঞ্চয় কাজের মাধ্যমে এই ধরনের ভূমিরূপ অহরহ লক্ষ্য করা যায়। মরুভূমি অঞ্চলে তো বটেই। নিচের যে দুটি চিত্র আছে এখানে মূলত পানি বা নদীর কাজকে এখানে বোঝানো হচ্ছে। একটা সমুদ্র, মহাসাগরের বা সমুদ্রের উপকূলীয় অঞ্চলের চিত্র দেওয়া আছে, যার ফলশ্রুতিতে অর্থাৎ পানির ক্ষয় কাজের মাধ্যমে বা সঞ্চয় কাজের মাধ্যমে এক ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে বা ভূমির পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ত যে ছবিটা সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নদী। এই নদীর কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। সেই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একে একে। অর্থাৎ পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসে সবগুলি হয়তো আলোচনা সম্ভব হবে না, আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করবো। ফার্স্ট আমরা বিচনি ভবন এবং নগ্নি ভবন কি এটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ভূমিকায় যদি আছি, অর্থাৎ পৃথিবীর ধীর পরিবর্তন, যেটা আমরা প্রথম দিকে বলেছিলাম যে পৃথিবীর আকস্মিক পরিবর্তন যেগুলি ঘটে, অর্থাৎ পৃথিবীর ভূমিরূপের মধ্যে আকস্মিক পরিবর্তনকারী যে সমস্ত শক্তিগুলি রয়েছে, এর মধ্যে তিনটা শক্তির আলোচনা আমরা করে এসেছি। একটা হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির উষ্ণোৎপাত, আর একটা হচ্ছে সুনামি। এই ভূমিকম্প, আগ্নেয়গিরির উষ্ণোৎপাত এবং সুনামি, এই প্রক্রিয়া অর্থাৎ এই শক্তিগুলির মাধ্যমে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয় আবার পরিবর্তন হয়, এবং পৃথিবীর মধ্যে যে প্রধান প্রধান ভূমিরূপ রয়েছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ অংশে আলোচনা করে এসেছিলাম। একটা হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি। এই পর্বত, মালভূমি, সমভূমি, এই ভূমিরূপগুলির প্রত্যেকটি পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন সূর্যের তাপ, বায়ু, বৃষ্টিপাত, নদী, এই ধরনের শক্তিগুলির মাধ্যমে এই পর্বত, মালভূমি এবং সমভূমিতে বিভিন্ন সময় কোনোটা হঠাৎ করে পরিবর্তন ঘটায়, যেটা আমরা বললাম যে তিনটা শক্তি, ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং অগ্ন্যুৎপাত, এটা হঠাৎ পরিবর্তন ঘটাতে পারে। আবার কোনো কোনো পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয়ে থাকে। এই ধীর পরিবর্তনকারী শক্তির মধ্যে সূর্যতাপ, বায়ু, বৃষ্টিপাত, নদী, এই ধরনের শক্তিগুলি এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। নদীর কাজ, এই কাজটা কিন্তু একদিনে সম্পন্ন হয় না। এটা দীর্ঘদিনের পরিক্রমায়, 50 বছর, 100 বছর, 1000 বছরের পরিক্রমায় দেখা যাচ্ছে নদীর এই ক্ষয় কাজের মাধ্যমে বা সঞ্চয় কাজের মাধ্যমে কোনো একটি জায়গায় নতুন ধরনের কিছু ভূমিরূপ তৈরি হচ্ছে। এটা ধীরে ধীরে সংঘটিত হয়ে থাকে। এইগুলিকে আমরা বলতেছি ধীর পরিবর্তন। একইভাবে আমরা যে চিত্রগুলি দেখলাম, ছবিগুলি দেখলাম, উপরের যে ছবি দুইটি দেখেছি আমরা, অর্থাৎ বায়ুর যে কাজ, বায়ুর কাজের মাধ্যমে যে এই ধরনের ভূমিরূপগুলি সৃষ্টি হয়, এই ভূমিরূপগুলি কিন্তু একদিনে তৈরি হয়নি। বায়ু এই ক্ষয় কাজের মাধ্যমে বা সঞ্চয় কাজের মাধ্যমে এই ধরনের ভূমিরূপগুলি একদিনে সৃষ্টি
হয়নি। এটা দীর্ঘদিনের পরিক্রমায়, শত বছর হাজার বছরের পরিক্রমায় সাধারণত এই ধরনের ভূমিরূপগুলি আমাদের দৃষ্টিগোচরে আসে। সুতরাং এগুলিকে আমরা বলতেছি এখানে ধীর পরিবর্তন। এই ধীর পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্ত শক্তিগুলি আমাদের কাজ করে, সেই শক্তিগুলির মধ্যে অন্যতম শক্তি হলো বায়ু, অর্থাৎ বায়ুর কাজ। দ্বিতীয় হচ্ছে বৃষ্টিপাত বা বৃষ্টির কাজ। তৃতীয় হচ্ছে হিমবাহ বা হিমবাহের কাজ। চতুর্থ হচ্ছে আমাদের নদীর কাজ। আমরা যদি প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখো এরা কিভাবে ধীর পরিবর্তনে সহায়তা করে বা ভূমিকা রাখে। আমরা প্রথমে যদি আসি বায়ুর কাজ। বায়ু দুই ধরনের, একটা হলো তার প্রবাহমান শক্তির মাধ্যমে ক্ষয় কাজ অথবা সঞ্চয় কাজের মাধ্যমে এক ধরনের ভূমিরূপ তৈরি করতে পারে। এটা একটা পরিবর্তন, এটা ধীরে ধীরে পরিবর্তন ঘটায়। এছাড়াও বায়ুতে যে সমস্ত উপাদানগুলি রয়েছে, বিশেষ করে গ্যাসীয় উপাদান, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন বা জলীয় বাষ্প, এই যে সমস্ত উপাদানগুলি এখানে রয়েছে, এই যে গ্যাসীয় উপাদানগুলি, এই উপাদানগুলিও কখনো কখনো আমাদের কি করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রাসায়নিক প্রক্রিয়ায় কোন একটি ধাতব পদার্থ বা কোন একটি বস্তুর পরিবর্তন ঘটাতে সহায়তা করে। এটাও ধীরে ধীরে পরিবর্তন। লাইক আমরা যদি এখানে উদাহরণ নিয়ে আসি, তাহলে দেখবো লৌহ জাতীয় পদার্থের মধ্যে বা বস্তুর মধ্যে আমাদের অনেক সময় মরিচা পড়ে, তোমরা খেয়াল করেছ। এই মরিচাটা কিন্তু বায়ুর মধ্যে বিদ্যমান জলীয় বাষ্প, যেটা অর্থাৎ পানি গ্যাসীয় অবস্থায় যেটা থাকে, এই জলীয় বাষ্পটা ওই লোহার সাথে অর্থাৎ আয়রনের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে লোহার উপরে মরিচা তৈরি করে এবং মরিচা কালক্রমে ওই লোহাকে ক্ষয় কাজে সহায়তা করে থাকে। এটা কিন্তু একদিনে হয় না, ধীরে 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 ওই লোহাকে ক্ষয়ভূত করে বিচূর্ণ ভবনে সহায়তা করে থাকে। অর্থাৎ ধীর পরিবর্তন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, বৃষ্টির পানি যখন ভূপৃষ্ঠে নেমে আসে, তখন বায়ুস্থিত বা বায়ুর মধ্যস্থিত যে সমস্ত কার্বন ডাই অক্সাইড, এটা পানির সাথে বিক্রিয়া করে অনেক সময় দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড মিশ্রিত পানি পরবর্তীতে ভূপৃষ্ঠে পতিত হলে চুন মিশ্রিত এলাকা যেগুলি, বিশেষ করে আমাদের বাংলাদেশের বরেন্দ্র ভূমি বা মধুপুর মহলের গড়, গাজীপুর যেটাকে আমরা বলতেছি, এই অঞ্চলের মৃত্তিকাগুলি চুনা মাটি মিশ্রিত বা চুন মিশ্রিত মৃত্তিকা। এই মাটিগুলির সাথে বিক্রিয়া করে অনেক সময় চুনকে আলাদা করে মাটির মধ্যে বিভিন্ন ধরনের গর্তের সৃষ্টি করে। আমরা বিচূর্ণী ভবনের আলোচনায় এটা বিস্তারিত আসবে ইনশাআল্লাহ, তখন আরো ক্লিয়ার হবে। এই প্রক্রিয়াগুলিতেই সাধারণত বৃষ্টিপাত পৃথিবীর ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে, ধীর পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একইভাবে হিমবাহ এবং নদী, আমরা এগুলির বিস্তারিত যদিও আছে বায়ুর কাজ, তোমরা জাস্ট একটু দেখে নাও। আমি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব না, আমরা সরাসরি বিচূর্ণী ভবনের আলোচনায় যেতে চাচ্ছি। বৃষ্টির কাজ, হিমবাহের কাজ, সর্বশেষ নদীর কাজ। এখানে নদীর কাজের উপরে প্রশ্ন দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। নদী এই পর্যায়ে কাজ করে থাকে। আমরা এখন আসতে চাচ্ছি যে এই যে ধীর পরিবর্তন, এই ধীর পরিবর্তনের ক্ষেত্রে বিচূর্ণী ভবনের কথা আমরা বলতেছি। এই বিচূর্ণী ভবনগুলি নিয়ে আমরা একটু বিস্তারিত বোর্ডে দেখার চেষ্টা করি। ফার্স্ট বিচূর্ণী ভবন, প্রথমে আমরা আলোচনায় আসবো বিচূর্ণী ভবনটা কি। বিচূর্ণী ভবনের এখানে ইংরেজি যেটা করা হচ্ছে ওয়েদারিং, ওয়েদার থেকে ওয়েদারিং। এটা আরেকটা বাংলা হচ্ছে আবহ বিকার। আবহ বিকার, আবহ বিকার বলতে আমরা বোঝাবো, বিকার মানে ভেঙে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হওয়া। আবহাওয়ার তারতম্যের কারণে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে মূলত বলা হচ্ছে বিচূর্ণী ভবন। শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়া হতে পারে, সেটা কি প্রাকৃতিক মাধ্যম, প্রাকৃতিক ভাবে হতে পারে মনুষ্য সৃষ্ট কারণে হতে পারে, অথবা রাসায়নিক প্রক্রিয়ায় হতে পারে। আমরা ওই প্রক্রিয়াগুলির কথা না বলে শুধুমাত্র যদি বলি যে শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকেই বিচূর্ণী ভবন বলে। ক্লিয়ার? ওকে, এখন এই ওয়েদারিং এর সাথে আমাদের আরেকটু ক্লিয়ার হতে হবে বিষয়টা। যেমন কোন একটা জায়গায় যখন শিলারাশি বিচূর্ণ বিচূর্ণ হলো, আমরা ধরে নিলাম আমাদের এই ছোট্ট একটি পাহাড় বা পর্বতের চিত্র যদি আমরা আঁকাই, এই জায়গায় যদি আমার সূর্য থাকে, সূর্যের তাপে এবং সূর্যের তাপের বলতে বায়ুর তাপ, এখানে
সূর্যের তাপ সরাসরি এখানে আসতেছে, এসে এই অঞ্চলকে অর্থাৎ আমার ভূভাগের উপরি অংশকে কখনো উত্তপ্ত করবে, আবার রাতে অর্থাৎ দিনের বেলায় উত্তপ্ত করবে, আবার রাতের বেলায় এটা কি হবে, তাপ বিকিরণ করে উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ তাপ অপসারণ হবে, তখন এটা আবার সংকুচিত হবে। লাইক আমরা এটাকে ছোট্ট উদাহরণ, মানে আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা শীতের মৌসুমে অনেক সময় আঁটসাঁট হয়ে যায়, তাই না? শীতের কারণে একদম কুচকিয়ে যায়, আঁটসাঁট হয়ে যায়, বা ঘুমানোর ক্ষেত্রে, রাতের বেলায় ঘুমানোর ক্ষেত্রে একদম আঁটসাঁট হয়ে ঘুমায়। গ্রীষ্মের মৌসুমে, গরমের সময় কিন্তু আমরা অনেকটাই প্রশস্ত হয়ে থাকি, একজন আরেকজনের পাশে গেলেই গরম লাগে, সুতরাং একটু ঢিলে ঢালা অবস্থায় থাকার চেষ্টা করি। ঠিক একই ভাবে এখানে যদি আমরা বলি, এটা বোঝার সুবিধার্থে আমরা এখানে নিয়ে আসলাম, যদিও এটার সাথে এটার সামঞ্জস্যতা খুব একটা নেই। সূর্যের তাপে দিনের বেলায় কোন একটা ভূভাগ যখন উত্তপ্ত হলে বস্তু প্রসারিত হয়, আবার রাতের বেলায় যখন এই তাপটা থাকবে না, সূর্য থাকবে না, তখন এখানে কি হবে, তাপ অপসারিত হবে, অর্থাৎ এটা সংকুচিত হবে। এই যে প্রসারণ এবং সংকুচন, এই দুইটার মধ্যে যখন সামঞ্জস্যতা থাকবে না, একটু কম বেশি হবে, তখন কি হবে, এই ভূভাগের উপরি অংশে আস্তে 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 ফাটলের সৃষ্টি হয়। এই যে ফেটে যাওয়া বিষয়টা, এটা কি বলা হচ্ছে, বিচ্যুতি ভবন। এর সাথে আরো কিছু বিষয় সংশ্লিষ্ট আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ শিলারাশি যে কোনো প্রক্রিয়াতে, যে কোনো মাধ্যমে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াটা কি বলা হচ্ছে, বিচ্যুতি ভবন। এখন এই বিচ্যুতিভূত যে পদার্থটি বা শিলা চূর্ণগুলি, এগুলি কিন্তু এই জায়গায়, অর্থাৎ যেখানে বিচ্যুতিভূত হলো, ওই জায়গায় কিন্তু সে সেখানে অবস্থান করবে না, বসে থাকবে না। এই জায়গা থেকে এটাকে কি করবে, বিচ্যুত করবে কিছু শক্তি। এক হচ্ছে বায়ু প্রবাহ, এদিক থেকে যদি বাতাস প্রবাহিত হয়, অথবা যদি বৃষ্টিপাত হয়, মেঘে থেকে যদি এখানে যদি বৃষ্টিপাত সংঘটিত হয়, তাহলে বৃষ্টিপাত। আরেকটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এই শক্তিগুলির মাধ্যমে, হয় বায়ু প্রবাহের মাধ্যমে, অথবা বৃষ্টিপাতের পানির প্রবাহের মাধ্যমে, অথবা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই যে ক্ষয়ীভূত যে পদার্থগুলি ছিল, অর্থাৎ ভেঙে চূর্ণ হওয়া যে পদার্থগুলি বা শিলা চূর্ণগুলি ছিল, এগুলি কি করবে, এই পাহাড়ের ঢালবে। পাহাড় না হয়ে সমতল ভূভাগও হতে পারে। সমতল ভূভাগ কিন্তু সব জায়গায় সমান না, সমতল না। আমরা দেখে এসেছি এর আগের আলোচনাতেও, দেখা যাবে যে যেখানকার চূর্ণ বিচূর্ণীভূত যে শিলাগুলি বৃষ্টির প্রভাবে বা বৃষ্টির পানির প্রভাবে একটা নির্দিষ্ট জায়গায় নিচু অঞ্চলে গিয়ে সঞ্চিত হচ্ছে। অর্থাৎ সহজভাবে এই শিলাচূর্ণগুলি, এটা বোঝানোর সুবিধাতে আমরা একটা পর্বত বা পাহাড়ের চিত্র নিয়ে এসেছি, যাতে বুঝতে সুবিধা হয়। এই বিচূর্ণীভূত শিলাচূর্ণগুলি একসময় কি হবে, এই ঢালবে, বায়ু প্রবাহ অথবা বৃষ্টিপাত বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ ঢালবে, নিচের দিকে যেতে থাকবে। সেটা ঢাল যেরকমই হোক, সমতল ভূভাগের মধ্যে যেরকম ঢাল থাকে সেরকম হতে পারে, পাহাড় পর্বতের ঢাল যে অবস্থানে রয়েছে, অর্থাৎ যেখানকার যে অবস্থান, ওই অবস্থানের ঢাল অনুযায়ী সে নিচের দিকে নামতে থাকবে। এই যে নামাটা, এটাকে আমরা বলতেছি পরিবহন বা ট্রান্সপোর্টেশন। যেহেতু চলে যাচ্ছে অন্য জায়গায়, এটাকে আমরা বলতেছি কি, ট্রান্সপোর্টেশন বা পরিবহন, স্থানান্তর। এখানে কয়েকটা টার্ম, একটা হচ্ছে বিচূর্ণী ভবনের সাথে এই শব্দগুলি সম্পর্কযুক্ত, একটা হচ্ছে ওয়েদারিং, নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টেশন বা পরিবহন, স্থানান্তর। এখন এই যে ট্রান্সপোর্ট হয়ে যে নিচে আসলো, নিচে একটা নির্দিষ্ট কি হবে, স্থানের মধ্যে, নিচু জায়গার মধ্যে এটা কি হবে, সঞ্চিত হবে। কোন একটা নিচু জায়গার মধ্যে এটা সঞ্চিত হবে, এটাকে বলা হচ্ছে ডিপোজিশন বা অবক্ষেপণ, সঞ্চয়ন। এই যে এই জায়গায় যেটা সংঘটিত হবে, সেটাকে আমরা বলতেছি সঞ্চয়ন বা ডিপোজিশন। সঞ্চয়ন, অবক্ষেপণ একই শব্দ, সঞ্চয়ন অবক্ষেপণ একই শব্দ, ইংরেজিতে ডিপোজিশন। এখানে কি হবে, সঞ্চিত হবে, সঞ্চিত হয়ে এখানে নতুন ধরনের একটা ভূমিরূপ তৈরি করবে। এই জায়গায় একটা নতুন ভূমিরূপ তৈরি হলো। ওকে, একটা ভূমিরূপ আমরা পেয়ে গেলাম সঞ্চয়ের মাধ্যমে। আচ্ছা, এই জায়গার ক্ষয়ীভূত যে উপাদানগুলি বা শিলাচূর্ণগুলি, যেগুলি এখান থেকে বিচ্যুত হয়ে গেল, এটা বিচ্যুত হওয়ার ফলে নতুন একটা ভূভাগ বের হবে, এখানেও কিন্তু একটা নতুন ভূমিরূপ তৈরি হলো। এই জায়গায় একটা
নতুন ভূমিরূপ তৈরি হলো। এখানে এই যে নতুন যে ভূভাগটা তৈরি হলো বা বের হইলো, উন্মুক্ত একটা ভূভাগ, খোলা ভূভাগ, এই উন্মুক্ত খোলা ভূভাগ যেটা বের হলো, এই যে প্রক্রিয়াতে বের হলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নগ্নি ভবন বা ডেনুডেশন। এটাকে বলা হচ্ছে নগ্নি ভবন। অর্থাৎ বিচূর্ণীভূত শিলাচূর্ণ যে প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়ে সেখানে নতুন ভূভাগের সৃষ্টি হলো, উন্মুক্ত নতুন খোলা একটা ভূভাগ তৈরি হলো, সেই ভূভাগটাকে এখানে বলা হচ্ছে নগ্নি ভবন। তার মানে এখানে এট এ টাইম এখানে চারটা শব্দ বা চারটা বিষয় এখানে জড়িত। একটা হচ্ছে প্রথমে বিচূর্ণী ভবন, এরপর হচ্ছে নগ্নি ভবন, একটা হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্টেশন, আর একটা হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয়ন। এই চারটা বিষয় এখানে সংশ্লিষ্ট। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমার কয়েকটা বিষয় আসলো। তাহলে একটা হচ্ছে বিচূর্ণী ভবন, আমরা মূলত এখানে বিস্তারিত আলোচনা করব হচ্ছে বিচূর্ণী ভবন। এখন এই বিচূর্ণী ভবন কয়টা প্রক্রিয়া সংঘটিত হয় আমরা বলেছি? তিনটা প্রক্রিয়া। একটা হচ্ছে প্রাকৃতিক শক্তির মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি যান্ত্রিক বিচূর্ণী ভবন, যান্ত্রিক বিচূর্ণী ভবন বা মেকানিক্যাল ওয়েদারিং। এখানে যান্ত্রিক বলতে এখানে প্রাকৃতিক বোঝানো হচ্ছে, প্রাকৃতিক। যদিও সবগুলি বইয়ের মধ্যে এই শব্দটা হচ্ছে যান্ত্রিক লেখা আছে, এটা বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে তোমরা এটাকে বলবে হলো প্রাকৃতিক বিচূর্ণী ভবন। অর্থাৎ প্রাকৃতিক শক্তিগুলির মাধ্যমে, প্রাকৃতিক শক্তি কারা কারা? এখানে সূর্যের তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, প্রবাহ, বৃষ্টিপাত, নদীর কাজ, এই যে সমস্ত কাজ অর্থাৎ শক্তিগুলি রয়েছে, প্রাকৃতিক ভাবে যে সমস্ত শক্তিগুলি এখানে বিচূর্ণী ভবনে সহায়তা করে, সেই শক্তিগুলিকে আমরা বলতেছি এখানে প্রাকৃতিক শক্তি। অর্থাৎ প্রাকৃতিক শক্তির মাধ্যমে যে বিচূর্ণী ভবন সংঘটিত হয় তাকে বলা হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন। দ্বিতীয় হচ্ছে আমাদের কেমিক্যাল ওয়েদারিং, রাসায়নিক বিচূর্ণী ভবন। রাসায়নিক বিচূর্ণী ভবন বা কেমিক্যাল ওয়েদারিং, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে বিচূর্ণী ভবনগুলি সংঘটিত হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে এখানে রাসায়নিক বিচূর্ণী ভবন। যেমন আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম মরিচা পড়া, লোহায় মরিচা পড়া, এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে, এটা হচ্ছে রাসায়নিক বিচূর্ণী ভবনের অংশ। এই রাসায়নিক বিচূর্ণী ভবনের যে প্রক্রিয়াগুলি আছে, এইগুলি আছে, ক্লাসিফিকেশন গুলি রয়েছে, এগুলি আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে আমাদের জৈবিক বিচূর্ণী ভবন। জৈবিক বিচূর্ণী ভবন, জৈব মানে জীবন আছে যাদের, যাদের জীবন আছে। জীবন কাদের আছে? প্রাণী এবং উদ্ভিদ উভয়টাই। জীব বলতে আমরা উদ্ভিদ এবং প্রাণী উভয়কে বুঝে থাকি। এই উদ্ভিদ এবং প্রাণীর মাধ্যমে যে বিচূর্ণী ভবনগুলি সংঘটিত হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে এখানে জৈবিক বিচূর্ণী ভবন। যেমন উদ্ভিদের কথা আমরা বললাম, মানুষের মাধ্যমে হয়ে থাকে। ওকে, এই ছিল মূলত আমাদের এই বিচূর্ণী ভবনের প্রক্রিয়া। বিচূর্ণী ভবনের এই প্রক্রিয়াগুলির প্রত্যেকটি নিয়ে আলাদা আলাদা বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার।